প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই ভিডিওতে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 138-এর যে ভৌতবিজ্ঞানের সেটটা আছে, সেই সেটে মূলত চলতরিতের যে কোশ্চেনগুলো আছে, সেই সব কোশ্চেনগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। আমি একটু চিন্তাভাবনা করে দেখেছি যে তোমাদের যদি আমি চ্যাপ্টার ওয়াইজ করাই তাহলে হয়তো সুবিধা হবে। ওই কারণে চলতরিত চ্যাপ্টারটা যেহেতু অনেকটা বড়, সেই কারণে আমি ওই 138 নাম্বার পেজের যে সেটটা আছে ভৌতবিজ্ঞানের, সেই সেটের সব চলতরিতে যে কটা কোশ্চেন আছে, টোটাল 12 নাম্বার তোমাদের আছে, সেই সব কোশ্চেনগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। বেশি কোশ্চেন হয়নি, 7টা কোশ্চেন হয়েছে। এই কোশ্চেনগুলো আজ তোমাদের ধরে ধরে একদম আলোচনা করে দেবো। আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আর তোমাদের যাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারের অঙ্ক নিয়ে সমস্যা আছে, তারা আমি এর আগের দিন একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা তাহলে দেখে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, কোনো অসুবিধা হবে না। তোমরা ভৌতবিজ্ঞানের যে গ্যাসের আচরণ চ্যাপ্টারের অঙ্ক খুব সহজেই তোমরা করতে পারবে। তো যাদের এই অসুবিধা আছে তারা ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে কৃতকার্য বিভব পার্থক্য আধান এর মধ্যে সম্পর্ক লেখো। দেখো, সাধারণত এই যে সম্পর্কটা, এটা ফর্মুলা আকারে তোমাদের, মানে এই ফর্মুলা দিয়ে তোমাদের সাধারণত অঙ্ক করতে হয়, কিন্তু এখানে দেখো ডিরেক্ট ফর্মুলাটাই জিজ্ঞেস করেছে। তো খুবই তো ভালো কথা, কিছু করার নেই, শুধু ফর্মুলাটা লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো বলেছে কৃতকার্য, এদের মধ্যে আমাদের রিলেশনটা চেয়েছে, যে সম্পর্কটা কি হবে ডাব্লিউ ভি আর কিউ এর মধ্যে। এই যে রিলেশনটা, এটা নিয়ে একটু বলি। ফর্মুলাটা তো এটা হবে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, সেটা তো তোমরা জানো, এটা তো তোমাদের মুখস্থ রাখতে হয়, কারণ এখান থেকে অনেক অঙ্ক করতে হয়। তো একটু বিষয়টা আমি বলি। মেইনলি হচ্ছে যে তোমাদের যে কার্যের ধারণা থেকে বিভবের ধারণা এসেছিল, সেই অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ আর কি কার্য করতে হয়, সেটাই হচ্ছে বিভব, তড়িৎ বিভব। তো এরকম ছিল, সেই কার্য থেকে আমাদের তড়িৎ বিভবের ধারণা এসেছিল, আর তড়িৎ বিভবের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা আসলো। আর তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে যে তড়িৎ বিভবের রাশিমালা আমরা পেলাম, সেটা আসলে এইটা ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এটা হচ্ছে তড়িৎ বিভবের যে তড়িৎ বিভবের রাশিমালা যেটা আসলো তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে। তো এটার থেকে কোনাকুনি গুণ করলে ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি রিলেশনটা আমরা পেয়ে যাই। তো এখানে বেশ কয়েকটা অপশন ছিল, আমি তোমাদের অপশনগুলো এখান থেকে আমি লিখিনি। অপশনগুলো ছিল ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি, এরকম একটা অপশন ছিল, অপশন এ ছিল, অপশন বি তে ছিল তোমাদের কিউ ইকুয়াল টু ডব্লিউ ভি, কিউ ইকুয়াল টু ডব্লিউ, এরকম বেশ কয়েকটা অপশন ছিল। তো তার মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে কি ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি, এটা হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, এটাতে খুব একটা কিছু ছিল না। তুমি যেই জায়গাগুলো আমার বলার মেন তোমাদের বোঝানোর বিষয়, সেগুলো আমি নিশ্চয়ই ডিটেলসে বলবো, কোনো অসুবিধা নেই। এটাতে সেমন কিছু বলার ছিল না। প্রথম কোশ্চেনটা হয়ে গেল আমাদের। নেক্সট আছে বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় নাইক্রোম তার। আচ্ছা, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহৃত হয়, ভালো। এর উপাদান হলো, নাইক্রোম তারের উপাদান চেয়েছে। আচ্ছা, এই 2-এর কোশ্চেনটা আর এই 4-এর কোশ্চেনটা দেখো তো কোনো সিমিলারিটি খুঁজে পাও কিনা। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তারটি কোন কোন ধাতুর সংকর, সেই তারটার নাম কিন্তু বলেনি। তারটা কি? তারটা হচ্ছে নাইক্রোম তার। এই দুটো কোশ্চেন একই কোশ্চেন দিয়ে দিয়েছে, কোন ধাতুর তৈরি। নাইক্রোম তারটা কোন ধাতুর তৈরি, আর এই নাইক্রোম তারের উপাদান একই তো জিনিস। তো কোশ্চেনের মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু এখানে এক্সট্রা একটা কোশ্চেন অ্যাড দিয়েছে, হচ্ছে নাইক্রোম তারটার বৈশিষ্ট্যটাও এখানে চেয়েছে। তো এই দুটো 2 আর 4টা আমি একসাথে করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একবারে আমি ডিটেলসে 2-এরটা 4-এরটা বলে দিচ্ছি, দুটো কোশ্চেন একবারে তাহলে কমপ্লিট হয়ে যাবে। দেখো, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তারের উপাদান। নাইক্রোম তারের উপাদান কি কি আছে? নাইক্রোম তারের উপাদান হচ্ছে লোহা, নিকেল আর ক্রোমিয়াম, তাই তো? লোহা, নিকেল আর ক্রোমিয়াম, এই তিনটে হচ্ছে নাইক্রোম তারের উপাদান। এই তিনটে ধাতু দিয়ে নাইক্রোম তার তৈরি হয়। এইবার বলেছে নাইক্রোম তারের বৈশিষ্ট্য। দেখো, নাইক্রোম, তোমরা বৈদ্যুতিক হিটারের নাইক্রোম তার ব্যবহৃত হয়। এবার হিটার তো তোমাদের অনেকের বাড়িতেই আছে, একটা আমাদের দৈনন্দিন জীবনে যেহেতু আমাদের লাগে, তো আমরা ইউজ করি এটা, যে কোনো জিনিস জল গরম করতে, বিভিন্ন কিছু হিট করতে, খাদ্যদ্রব্য হিট করতে আমরা এটা ইউজ করি। তো এর কার্যনীতিটা একটু জানা যায়, কিভাবে এটা কাজ করে একটু তো জেনে রাখা উচিত, তোমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় কাজে লাগতে পারে। তো আমি সেই বিষয়টা একটু বলে দিই যে হিটার কিভাবে কাজ করে, তাহলে এই বৈশিষ্ট্যটা মনে রাখতে অনেকটা সুবিধা হবে। দেখো, এই দুটো কোশ্চেন আনসার কিন্তু হয়ে গেল, যে হিটারে ব্যবহৃত উপাদান কি। নাইক্রোম তারের উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তারটি কোন কোন ধাতুর সংকর, এই যে এই তিনটে ধাতুর সংকর। এইবার আমাদের বৈশিষ্ট্যটা বুঝতে গেলে
একটু হিটারটা কিভাবে কাজ করে, আর এমনিতেও তো তোমাদের জানা দরকার, যেহেতু হিটারটা তোমরা সর্বক্ষণ দেখো, ব্যবহার করো, তো একটু জানা উচিত বিষয়টা। দেখো কি হয়, হিটারটা কিভাবে কাজ করে। হিটারের একটা ছবি আঁকছি আমি মোটামুটি ভাবে। এরকম মনে করো একটা হিটার আছে। হিটারের এই জায়গাটায় নাইক্রোম তারের কুণ্ডলী থাকে, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে নাইক্রোম তার কুণ্ডলী। দেখবে তোমাদের বইতেও ছবি আঁকা আছে, ওখান থেকেও দেখতে পারো যদি আমার ছবি দেখতে অসুবিধা, মানে বুঝতে অসুবিধা হয়, আমি তো খুব একটা ভালো ছবি আঁকতে পারি না। যাই হোক, নাইক্রোম, এখানে নাইক্রোম তারের কুণ্ডলী থাকে। আর এখানে আমরা কি পাই, হিট পাই। যে কোনো কিছু আমরা যদি জল গরম করতে হয়, এখানে ওই উপরে রাখি, এই উপরটায় রাখলে সহজেই সেটা হিট হয়ে যায়। মানে এখান থেকে কি হিট প্রডিউস হয়। হিটারের কাজই তো হিট প্রডিউস করা, যে কোনো জিনিসকে কি উত্তপ্ত করে তোলা। যেমন জল গরম হয়ে যায় সহজেই যদি এর উপরে রাখি, তার মানে কি যে কোনো জিনিসকে গরম করে তোলা। তো এখান থেকে মেইনলি নাইক্রোম তারের কাজ হচ্ছে হিট জেনারেট করা। তো হিট, তার মানে এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা এখানে চেয়েছে। এমন কয়েকটি বৈশিষ্ট্য আছে, বেশ কয়েকটি আছে, সেই বৈশিষ্ট্যের জন্যই এই হিট প্রডিউস করতে পারে, যেটা অন্য কোনো ধাতু সহজে পারে না। অন্য কোনো ধাতু দিয়ে তৈরি তার হবে না, সেই জন্য এই নাইক্রোম তারটাকে ইউজ করতে হবে। তো সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এর রোধাঙ্কটা খুব বেশি হয়। রোধাঙ্ক বেশি হয়, রোধ আরো বেশি হয়, তাই না? এবার রোধটা বেশি হওয়ার কারণে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এবার তোমরা বলবে যে কেন, রোধ তো বেশি হয় বুঝলাম, তাহলে রোধ বেশি হলে কেন তাপ উৎপন্ন হবে? জুলের সূত্র তো নিশ্চয়ই তোমরা পড়েছো, এইচ সমানুপাতিক কি আই স্কোয়ার আর টি। তার মানে দেখো, এই রোধ যত বাড়বে তাপ কিন্তু তত বাড়তে থাকবে, ঠিক তো? দেখো, যত আমি রোধটাকে বাড়িয়ে দেবো তত কিন্তু বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। অর্থাৎ যত নাইক্রোম তারের রোধ, এই নাইক্রোম তারের রোধ যত বাড়বে না, তত বেশি পরিমাণে এখান থেকে হিট বেরোবে, তত বেশি তাপ বেরোতে থাকবে। ফলে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে, বা যা কিছুই আমি এখানে রাখি সেটা তাড়াতাড়ি গরম হবে, সেই কারণে বেশি পরিমাণে রোধ হয়। এবার তুমি জুলের সূত্র ভুলে যাও, তুমি যদি একটু স্বাভাবিকভাবে ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে যে ধরো তুমি একটা পরিবাহীর মধ্যে দিয়ে একটা তার আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছো, তুমি সবসময় কি চেষ্টা করো যাতে সেটাতে রোধ কম থাকে, তাহলে তোমাদের তড়িৎ শক্তিটা কম ব্যয় হবে, তাই না? আর ওই যত রোধ বেশি হবে তড়িৎ শক্তি বেশি পরিমাণে ব্যয় হয়, আর সেই তড়িৎ শক্তিটা কি ওটা তাপে রূপান্তরিত হয়ে যায়। ওখানে একটা গরম, চারপাশে একটা গরম আবহাওয়া তৈরি হয়। তার মানে কি সমস্তটাই কি তাপে রূপান্তরিত হয়, সেই তাপটা আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ওই যে অপচয় হচ্ছে যে এনার্জিটা, তাপ শক্তি, সেটাই আমাদের এখানে কাজে লাগে। তার মানে আমাদের চেষ্টা করতে হবে যাতে রোধটা বেশি থাকে, বেশি পরিমাণে তড়িৎ শক্তি অপচয় হয়। আর সেটা এক্ষেত্রে কিন্তু অপচয় হবে না, এই ক্ষেত্রে যে তাপ শক্তিটা আসবে সেটা কিন্তু আমরা কাজে লাগিয়ে দেবো। সেই কারণে আমরা রোধটাকে বেশি রাখবো, ফলে বেশি পরিমাণে তাপ পাবো, আর সহজেই যে আমাদের যা উদ্দেশ্য আছে যে জল গরম করা, সেটা এখানে সফল হবে। তো সেই কারণে এখানে নাইক্রোম তারকে ইউজ করা হয়। তো মূলত নাইক্রোম তারের বৈশিষ্ট্যটা তাহলে আমরা এখন কি বলতে পারি, এটা আমি মুছে দিচ্ছি, এখানে লিখে দিই। নাইক্রোম তারের বৈশিষ্ট্য হিসেবে এখন আমরা বলতে পারি, 1 নম্বর বৈশিষ্ট্য যদি বলি, এটা কিন্তু 1 নম্বর কোশ্চেন নয়, এটা আচ্ছা আমি এ দিয়ে লিখছি, তাহলে আবার কনফিউশন হবে, কত নাম্বারের সাথে গুলিয়ে ফেলবে। এখানে 1 নম্বর কোশ্চেন আছে, তো আমি এ দিয়ে লিখছি। বৈশিষ্ট্য, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? রোধাঙ্ক বেশি, রোধাঙ্ক রোধাঙ্ক বেশি হওয়ায় রোধ বেশি হয়, তাই এর মধ্য দিয়ে বললাম যে রোধটাকে বেশি রাখবে, রোধটা বেশি রাখলে কি হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, মানে যখন কারেন্ট যাবে, কারেন্ট আমরা এটা তো ইলেকট্রিক হিটার, কারেন্ট দিয়ে চলছে, তো এর মধ্যে এটা যখন আমরা মেইনসে দিয়ে দেবো, যখন কারেন্ট আসবে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কি হবে, বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে, যেটা আমাদের প্রয়োজন। এখানে প্রবাহিত হলে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে, বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে, বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। তাই তো, এটাই হচ্ছে নাইক্রোম তারের মেইন বৈশিষ্ট্য। দেখবে আরো লেখা আছে, আরো বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে সহজে এটা
উচ্চ উষ্ণতাতেও জারিত হয় না, মানে অন্য কোনো এলিমেন্ট নাইট্রোন তার নিজে গলাতে গেল, এখানে কোনো কিছু আমি খাদ্যদ্রব্য রাখলাম, আমি কিছু কোনো কিছু গরম করতে চাচ্ছি, সেটা না করে নিজেই গলে গেল, তাহলে তো হবে না। ওই কারণে এর গলনাঙ্ক খুব বেশি হয়, তাই তো। আর খুব মানে প্রচন্ড তাপ হলেও সহজে গলবে না, এছাড়া সহজে জারিত হয় না, বিভিন্ন বৈশিষ্ট্য আছে। কিন্তু বইয়ে দেখবে অনেকে কি করে যে 3টে বৈশিষ্ট্য আছে, যেটা ছোট সেটা লিখবো, এটা করলে কিন্তু হবে না, কারণ মেন বৈশিষ্ট্যটা লিখতে হবে, না হলে যেহেতু বলেছে একটা বৈশিষ্ট্য, কিন্তু টিচার বুঝতে পারবে যে এ ছোটটা লিখেছে, তার মানে কিছু জানে না, পরের কোশ্চেনগুলো কিন্তু তার এফেক্ট পড়বে। ওই কারণে চেষ্টা করবে যে এই মেন বৈশিষ্ট্যটা লেখার, মেন বৈশিষ্ট্যটাই লিখতে হবে, যত বড়ই হোক এটাই লিখতে হবে যে রোধাঙ্ক বেশি তাই রোদটা বেশি হয়, রোদটা তো বেশি দরকার, রোদ বেশি হলে বেশি পরিমাণে তাপ তৈরি হবে, আর বেশি পরিমাণে তার মানে তাপ উৎপন্ন হবে, যেটাই আমাদের উদ্দেশ্য। তাই আমরা নাইক্রোম তারকে ব্যবহার করি। আর নাইক্রোম তারের বৈশিষ্ট্য তো বুঝতে পারছো, এই বৈশিষ্ট্যের জন্য নাইক্রোম তারকে হিটারে ব্যবহৃত হয়। তো এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু আনসার হয়ে গেল, যে যদি কোশ্চেনটাকে এইভাবে ঘুরিয়ে দেয় যে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ কি, তো তুমি এই বৈশিষ্ট্যটা দিয়েই বলে দিতে পারবে যে নাইক্রোম তার এই জন্যই ব্যবহৃত হয়। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে, ওগুলো দিয়ে দেবে, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেনই হয়ে গেল, একসাথে আমি করিয়ে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো বলেছে তিনেরটা, মোহ কোন ভৌত রাশিকে নির্দেশ করে। চলো দেখি। মোহ কিন্তু কোনো বিজ্ঞানীর নামও নয়, ঠিক আছে, কোনো বিজ্ঞানীর নাম নয়, আবার কোনো পার্টিকুলার অন্য কিছু কোনো নামও নয়। এটা ওহম থেকেই কিন্তু এই মোহ নামটার উৎপত্তি হয়েছে। কি হবে দেখো, এটা ইন্টারেস্টিং একটা বিষয়। আমি প্রথম যেদিন পড়েছিলাম এই মোহ টার্মটা, আমার তো খুব হাসি লেগেছিল যে এইভাবে ওহম থেকে মোহ চলে আসলো। দেখো বিষয়টা তোমাদের একটু বলি। বলছে মোহ কোন ভৌত রাশিকে নির্দেশ করে। মূলত কত নাম্বার এটা, 3 নাম্বার। মোহ হচ্ছে কোন ভৌত রাশিকে নির্দেশ করে। আচ্ছা, রোদ, রোদ আর এর একক কি বলতো? আর এর একক হচ্ছে ওহম, ও এইচ এ, নিশ্চয়ই জানো রোধের একক ওহম, ঠিক আছে। আর রোধ মানে কি, কোনো পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সেটা বাধা দেওয়ার ধর্ম, বাধা দিচ্ছে, মানে কারেন্ট প্রবাহকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে রোধ। আর এটার উল্টোটা হচ্ছে কে দিয়ে লেখা হয়, যেটা কি পরিবাহিতা, 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 যেটাকে কে দিয়ে লেখা হয়, পরিবাহিতা, যেটা পরিবাহিতা বলে, পরিবাহিতা কে দিয়ে লেখা হয়। এইটা, এটা ঠিক রোধের উল্টোটা, মানে কোনো পরিবাহী আছে, মনে করো এখানে একটা পরিবাহী আছে এরকম, মানে তার আর কি, সিম্পল একটা তার আছে, ওয়্যার, তার, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, ইলেকট্রন যাবে, তখন খুব সহজেই যদি পরিবাহিত হয়, তাহলে খুব সহজে পরিবাহিত হওয়ার ঘটনা হচ্ছে পরিবাহিতা, মানে মানে খুব সহজে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর যে পরিমাপটা সেটা হচ্ছে পরিবাহিতা। মানে রোধের উল্টোটা, রোধ কি বাধা দেয়, আর পরিবাহিতা মানে কত সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে, সেই পরিমাপটাই হচ্ছে পরিবাহিতা। সেটা তার মানে কি, আর এর উল্টো হবে, মানে 1/r হবে। এবার তুমি এখানে বসাও 1/ওহম, আর এর একক ওহম বসাও, দেখো এইটাই হচ্ছে পরিবাহিতার একক। কিন্তু এখানে মোহ বলেছে, অ্যাকচুয়ালি এটাকে তোমরা 1/মিটার 1/m থাকলে কি মিটার ইনভার্স লিখতে না, মিটার m টু দি পাওয়ার -1, কিন্তু এখানে ওহম টু দি পাওয়ার, আমিও ভেবেছিলাম যে এখানে হয়তো ওহম টু দি পাওয়ার -1 হবে, কিন্তু ওই ওহম টু দি পাওয়ার -1 লেখে না, ওটাকে কি লিখে বলো তো, মোহ লেখে, মোহ। মোহ, বা এটাকে সিমেন্সও বলে, এটাকে মোহ বা সিমেন্সও বলে, এক্ষেত্রে মোহ আছে, মোহ এখানে মোহ বলেছে, তো ওহম ইনভার্স না বলে ওটাকে মোহ বলা হয়। মানে অ্যাকচুয়ালি কি বলতো, যেহেতু উল্টো, ওহমটাকে এই উল্টো দিক থেকে লেখা হয়, দেখো এখানে এমটাকে আগে লিখে তারপরে এই তারপরে ও, মানে উল্টো দিক থেকে লেখা হয়েছে, বা দিক থেকে না লিখে ডান দিক থেকে লেখা হয়েছে। এটা একটা বিশাল একটা মজাদার বিষয়, উল্টো করে লিখে দিল আর মোহ হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, মোহ কোন ভৌত রাশির একক, তার মানে উত্তর হবে পরিবাহিতার একক। ঠিক আছে, ক্লিয়ার, পরিবাহিতার একক। ঠিক আছে, আমরা আর 5এরটা দেখি। 5এরটা কি বলেছে, 5এরটা বলেছে লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটি প্রকাশ করো এবং গাণিতিক রূপটি লেখো। এটা তো সহজে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে বলেছে ওহমের সূত্র। সবসময় লেখচিত্র বললে তোমার তো এমনিতে মুখস্থ থাকবে, কারণ প্র্যাকটিস হয়ে যাবে, তবুও যদি লেখচিত্রটা কিভাবে আসে, লেখচিত্র
মেইনলি আসে হচ্ছে গাণিতিক যে রূপ সেটার থেকে ওর নেচারটা মানে ওর প্রকৃতিটা আমরা ডিফাইন করতে পারি। ওহমের সূত্রটা প্রথমে লিখে নিলে ভি সমান সমান আই আর। এখান থেকে দেখো ভি, এই আরটা তো ধ্রুবক ছিল, তোমরা জানো যে ভি প্রপোর্শনাল আই হয়, মানে পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ওই তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হয়। এইবার এখান থেকেই তুমি গ্রাফটা এঁকে দিতে পারবে। একদিকে ওয়াই অ্যাক্সিস রাখো আর একদিকে তুমি এক্স অ্যাক্সিস রাখো, ঠিক আছে? একদিকে আই রাখো, আই কে রাখো প্রবাহ মাত্রা আই, আর একদিকে ভি কে রাখো ভি, ঠিক আছে? এইবার দেখো সমানুপাতিক, সমানুপাতিক মানে কি? যদি যখন তার মানে বিভব প্রভেদ বাড়লে আয়ও বাড়তে থাকে, অর্থাৎ সেই বয়েলের সূত্রের মতন, যেরকম ছিল বয়েলের সূত্র তো না, চার্লসের সূত্রের মতন। চার্লসের সূত্রে যেমন এরকম মূল বিন্দুগামী সরলরেখা হতো, ঠিক এটাও সেই রকম। তো এই ক্ষেত্রে ভি বাড়লে আয়ও বাড়তে থাকবে, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে? তারপরে দেখো বলেছে একটি ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। ওহমীয় পরিবাহী সবই ওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী কোনগুলো বলতো? অওহমীয়, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো অওহমীয় পরিবাহী। কিন্তু ওহমীয় পরিবাহী কি? যেই পরিবাহীগুলো ওহমের সূত্র মেনে চলে তারাই ওহমীয় পরিবাহী। যে কোনো ধাতু, তুমি এফি নিতে পারো, লোহা নিতে পারো, নিকেল নিতে পারো, যে কোনো ধাতু নিয়ে নাও, সমস্যা নেই, সেটাকেই তুমি ওহমীয় পরিবাহী বলতে পারো, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এবার আছে দেখো 6টা, বোট কি? বোট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, লিখেও নিচ্ছ অবশ্যই আমার সাথে সাথে, এক্ষুনি কিন্তু লিখে নেবে, তাহলে দেখবে এখনই প্র্যাকটিস হয়ে গেছে। না হলে দেখার মানে কিন্তু পুরো বৃথা হয়ে যাবে, পরে আর দেখবে আবার নতুন করে ভিডিওটা দেখতে হচ্ছে। এই কারণে এখনই লিখে নেবে কিন্তু, আর আমার সাথে সাথে করে নেবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। 6টা দেখো কি বলেছে। 6টা বলছে বোট কি? এক বোট কত জুল নির্ণয়, এক বোট মানে কত জুল সেটা নির্ণয় করেছে। বোট কি? বোট, বোট না বিওটি, এটাকে বোট বলে না, বিওটি বলে, বিওটি শর্টে বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা হচ্ছে বোট কি, এরকম কোশ্চেন, এটার আনসার তোমরা লিখবে বোট হলো ব্যয়িত তড়িৎ শক্তি বা তড়িৎ শক্তির একক, ইলেকট্রিক এনার্জি, ব্যয়িত তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির একক। বোট হলো তড়িৎ শক্তির একক, ঠিক আছে? বোট তড়িৎ শক্তির একক। আর একটা লাইন লিখে দেবে, যে বোট হলো 1 কিলোওয়াট ঘন্টার সমান, সেটাও লিখতে পারো, কারণ বোট মানে তো কিলোওয়াট ঘন্টা, তাই না? বোট হলো কিলোওয়াট ঘন্টার সমান, কিলোওয়াট ঘন্টার সমান, ব্যাস এইটুকু লিখে দিলে, কারণ বোট কি বলেছে, এর থেকে আর বেশি কিছু লেখার দরকার নেই। এবার এখানে একটা বিষয় তোমাদের একটু বলার দরকার আছে, তোমাদেরও জানা প্রয়োজন, যে আমাদের যে মিটার আছে বাড়িতে, আমরা যে সমস্ত ইলেকট্রিক যে সমস্ত মানে যন্ত্রপাতিগুলো চালাই, ফ্যান পাখা থেকে শুরু করে সব কিছু, যে মিটারটা ওঠে আমাদের যে, তার জন্য আমাদের গভর্নমেন্টকে টাকা দিতে হয়, তো সেটা হচ্ছে ইউনিট হিসেবে মেজার হয়। মনে করো 50 ইউনিট তোমার বাড়িতে শক্তি ব্যয় হয়েছে, এত কারেন্ট তুমি খরচ করেছো, তো সেটা তো একটা ইউনিটে মাপা হয়। সেটা মনে করো 50 ইউনিট তোমার তোমার ব্যয় হয়েছে, তো এক মাসে 50 ইউনিট তুমি ব্যয় করেছো বিভিন্ন যন্ত্র, ইলেকট্রিক, তুমি টিভি ফ্যান সবকিছু চালিয়ে। তো এই যে একটা এককে তো মাপা হয়, সেটা হচ্ছে ইউনিট। আর এটাকে দেখবে ওই বিলের ইউনিট হিসেবে লেখা থাকে, ওই ইউনিটটাই অ্যাকচুয়ালি বোর্ড, ওই বোর্ডটাকেই ওখানে ইউনিট হিসেবে ব্যবহার করে, ওটা অ্যাকচুয়ালি বোর্ড একক। এই যে আমরা এখানে এখন যেটা দেখছি বোর্ড, ওটা বোর্ড এককটাকে ইউনিট আকারে ইউজ করে। তাহলে তোমরা জানতে পারলে যে অ্যাকচুয়ালি যে কিভাবে হচ্ছে ওই ওইগুলোকে মাপা হয়, সেটা তোমরা ওইখান থেকে বুঝতে পারলে, ঠিক আছে? তো এবার বলেছে এক বোট কত জুল সেটা নির্ণয় করো। চলো দেখি, এক বোট মানে কত জুল দেখে নি। এক বোট মানে সমান সমান কত জুল, তাই তো? এক বিওটি মানে কত জুল, কত জুল, তাই তো? এক বোট মানে কি? 1 কিলোওয়াট ঘন্টা। এক বোট ইকুয়াল টু 1 কিলোওয়াট ঘন্টা, ঠিক তো? এইবার 1 কিলোওয়াট ঘন্টা মানে কি? 1000 ওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট মানে তো 1000 দিয়ে গুণ করলে ওয়াটে চলে আসবে। আর ওয়াট মানে কি বলতো? ওয়াট মানে কিন্তু জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডটাকেই আমরা ওয়াট আকারে লিখতাম। এবার এখানে আমাদের যেহেতু ক্যালকুলেশন ব্যাপার আছে, তার মানে ওটাকে ভেঙে দিতে হবে,
ওয়াটকে আমি জুল পার সেকেন্ডে কনভার্ট করে দেবো। আর যেহেতু আমরা জুলে নিয়ে যাচ্ছি, জুল কি তড়িৎ শক্তিরই একক, শক্তিরই একক কিন্তু এসআই একক, তার মানে সব কিছু আমাকে এসআই নিয়ে যেতে হবে, কারণ আমি এসআই এর দিকেই এগোচ্ছি। এক ভোল্ট মানে কত, এক বিওটি মানে কত জুল, সেটা আমি নির্ণয় করবো। সুতরাং ঘন্টায় রাখলে আমাকে হবে না, 1 ঘন্টা আছে, এখানে ঘন্টা আছে, অ্যাকচুয়ালি কিন্তু 1 আছে, 1000 ইন্টু 1 আওয়ার আছে, 1 আওয়ার আছে। এখানে আবার বলুন না যে এখানে ঘন্টা মানে কত ঘন্টা, আমি তো জানি না, এটা অ্যাকচুয়ালি 1 আছে, ওই জন্যই 1000 গুণ 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার আছে। তো 1 আওয়ার মানে কত, 36 সেকেন্ড, 3600 সেকেন্ড, তো সেটা গুণ করে দাও 3600 সেকেন্ড। এবার এই দেখো উপরে 36, নিচে সেকেন্ড কেটে গেল, 2 সেকেন্ড কেটে গেল, এবার গুণ করে দাও 36, 36 পেছনে দেখো কটা শূন্য আছে, 5টা, তার মানে এটাকে আমি এইভাবে কায়দা করে একটু লিখতে পারি, এত জুল। বা তুমি 36 পেছনে 5টা জিরো বসিয়ে দাও, একটু লিখতে বড় হবে, এবার আমি এইভাবে লিখে দিলাম, মানে এত জুল হয়ে যাবে 1 ভোল্টের সমান। 1 ভোল্ট মানে এত জুল, এই বললাম না এসব শক্তির একক, তড়িৎ শক্তির একক, ঠিক আছে। তো এই জিনিসটা বললাম, একটু মনে রাখো যে এটাকে আমরা মিটারে যে বিলটা আমাদের আসে সেটা কিন্তু এই ইউনিটে মেজার করা হয়, বোট ইউনিট, ঠিক আছে, এটা একটু জানার ছিল। এইবার দেখো লাস্ট কোশ্চেন আজকে, চুম্বকের উপর ডবল লিখে ফেলেছি, চুম্বকের উপর তড়িৎ ক্রিয়া যে নিয়ম দ্বারা জানা যায় সেই নিয়মটি লেখো। চুম্বকের উপর তড়িৎ ক্রিয়া মানে বিষয়টা কি বলতো, চুম্বকের উপর তড়িৎ ক্রিয়া অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার জন্য পাশে যদি কোনো চুম্বক থাকে, মনে করো এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, পাশে একটা চুম্বক আছে, নর্থ সাউথ উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে চুম্বকে, এখানে দিয়ে চুম্বক, এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার, মনে করো আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এই চুম্বকটা অনেক সময় বিক্ষিপ্ত হয়, মানে এদিক ওদিক সরে যায়, মনে করো এরকম ছিল, এইভাবে বেঁকে গেল। তো এরকম বিভিন্ন ইফেক্ট দেখা যায়। আমি সাপোজ একটা উদাহরণ দিলাম, এরকম হয় না যদিও, সেটা আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে যদি এরকম, যে চুম্বকের উপর তড়িৎ ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে, এখান দিয়ে তড়িৎ যাচ্ছে, চুম্বকের উপর সেটা একটা ইফেক্ট ফেলছে, চুম্বকটা এভাবে সরে যাচ্ছে, বা বিভিন্ন নিয়ম আছে, সেটা তো এভাবে হবে না, যেরকম নিয়ম বলে গেছে, বিভিন্ন নিয়ম আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, তারপরে দক্ষিণ মুষ্টি নিয়ম, এই নিয়মগুলো মেনে হবে, আমার কথা অনুযায়ী তো এইভাবে হবে না। তো সেটা দেখো, এবার বলেছে যে চুম্বকের উপর তড়িৎ ক্রিয়া, কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে যে নিয়ম দ্বারা জানা যায় সেই নিয়মটি লেখো, ওই যেটা বলছিলাম সেই নিয়মটা লিখতে বলেছে। আগে বলো তো সেই নিয়মটা কি হতে পারে, অনেকগুলো নিয়ম আছে, দুটো নিয়ম, 1 নম্বর হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, সেটাও হতে পারে, সেটা দিয়ে জানা যায়, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ঠিক আছে। আর একটা হয় যেটা চুম্বকের উপর তড়িৎ ক্রিয়ার জন্য দায়ী, সেটা হচ্ছে মানে এই নিয়ম মেনে হয়, দক্ষিণ মুষ্টি নিয়ম হতে পারে, যেটা ইচ্ছা, দক্ষিণ মুষ্টি, দক্ষিণ মুষ্টি নিয়ম, ঠিক আছে। তো এখানে তো তোমাদের যে কোনো একটা হবে, যে নিয়ম দ্বারা জানা যায় সেই নিয়মটি লেখো, চুম্বকের উপর তড়িৎ ক্রিয়া যে নিয়ম দ্বারা জানা যায় সেটা, যে কোনো একটা লিখে দেবে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম লিখে দিলে, সেই সাঁতার কাটছিল একটা ব্যক্তি, সাঁতার কাটছে কি তড়িৎ প্রবাহের অভিমুখে তড়িৎবাহী তার বরাবর সাঁতার কাটছে, এভাবে সাঁতার কাটলে তার ব্যক্তিটির প্রসারিত ডান হাত যেদিকে প্রসারিত থাকে, চুম্বক শলাকার উত্তর মেরুটা কি সেই দিকে সরে যায়, তো সেটা লিখে দেবে, এইটা লিখে দেবে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা লিখে দেবে, তাহলে হয়ে যাবে। এবার বলেছে বা এটাও লিখতে পারো, দক্ষিণ মুষ্টি নিয়মটাও লিখতে পারো, অসুবিধা নেই। ইহার একটি ব্যবহারিক প্রয়োগ, ইহার ব্যবহারিক প্রয়োগ কি হয় বলতো, এটা কোথায় ব্যবহার হয়, মোটরে, ইলেকট্রিক মোটরে এটা ব্যবহার হয়, বৈদ্যুতিক মোটর, এটার বাস্তবিক যে ব্যবহার সেটা বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটরের যে কার্যপ্রণালী আছে সেটা যদি ডিটেলসে পড়ো তাহলে বুঝতে পারবে, যে সেটা তো এখন বলা সম্ভব না, অনেক একটা ডিটেলসের ব্যাপার। তো বৈদ্যুতিক মোটর, এটার মাধ্যমে মানে এর ব্যবহারিক প্রয়োগ আকারে আমরা বৈদ্যুতিক মোটরকে দেখেছি, মানে বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী পড়লে আমরা জানতে পারি যে এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এই সমস্ত নিয়মগুলো মানে চুম্বকের উপর তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়েই এই বৈদ্যুতিক মোটরকে রেডি করা হয়েছে, মানে এটা কাজ করে, এটা আর কি প্রিন্সিপাল, ঠিক আছে। আজ এইটুকুই, তাহলে কোশ্চেনগুলো সব বলে দিলাম।
আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এ ধরনের আরও ভিডিও আসবে, তোমরা অনেকটা হেল্প পাবে এই চ্যানেল থেকে। ঠিক আছে।